উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। ইসলামাবাদকে কাশ্মীরে হামলায় জড়িত থাকার প্রমাণ দিল নয়াদিল্লি। সতর্ক করল পাক হাইকমিশনারকে। শান্তি আলোচনায় ভারত অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে দাবি নওয়াজ শরীফের। পুলিশের গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে নর্থ ক্যারোলাইনায় বিক্ষোভ অব্যাহত। শার্লট শহরে জরুরি অবস্থা। এবং সিরিয়ায় ত্রাণবহরে হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি রাশিয়ার। কঠিন হলেও শর্তহীন আলোচনার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান সম্ভব বললেন কেরি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাইফুল উদ্র। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭১তম অধিবেশনের সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বলেন, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার স্বার্থে বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে হবে। এজন্য টেকসই ও প্রাসঙ্গিক সংস্থা তৈরিতে তাগিদ দেন তিনি। বেশ কিছু স্থানে সহিংস সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। এ কারণে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। যারা সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, প্রায়শই বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার ৩ বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দির? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিপক্ষে কি এসব ঘটনা নাড়া দেবে না? বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের অবদান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় চালু ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বৈরিতা নিরসনের জন্য সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে অবশ্যই সঠিকভাবে পরিচালিত করতে হবে। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আসুন আমরা মানবতার সাথে সকলে অভিন্ন অবস্থানে উপনীত হই এবং বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যাই। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যায় ইউএন উইমেনের পক্ষ থেকে শেখ হাসিনার হাতে এই পদক তুলে দেওয়া হয়। এদিকে বিশ্বের সুপেয় পানির সংকট মোকাবেলায় বিশেষ তহবিল গঠন করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। নারীর প্রতি বৈষম্য দূর করে নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের দূত উপাধি দিয়েছে ইউএন ওমেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির প্ল্যানেট 50-50 বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুন তায়েক এবং মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইসকে এজেন্ট অব চেঞ্জ পদক দিয়েছে ইউএন ওমেন। Our men working in equal partnership with our women. I dedicated this award to the people of Bangladesh for having faith in my vision for change. এদিকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পানি বিষয়ক একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পানি সংকট মোকাবেলায় পানি তহবিল গঠন এবং পানি আন্দোলনের ডাক দিয়েছেন। Implementation of these plans to ensure water governance fully depends on shared capacity, partnership and empathy across our society. কেবল বিশ্বের প্রতিটি নাগরিকই নয়, পৃথিবীর প্রাণীকুলের জন্য বসবাসযোগ্য শান্তির পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত অবৈধ টাকায় দেশের বিরুদ্ধে লবিং ও অপপ্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি এবং সাধারণ পরিষদে অংশগ্রহণ সহ দিনভর ব্যস্ততা শেষে গ্র্যান্ড হায়াত হোটেলে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় হোটেলের ওই অডিটোরিয়াম প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের পদচারণায়। সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে, তাই বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে প্রবাসীদেরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে। বিনিয়োগের জন্য 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি। দেশি বিদেশি অথবা প্রবাসীদেরও বিনিয়োগের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ এভাবে একটা দেশ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নতি যাতে হয় তার জন্য ব্যাপক পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের সরকারের যত ভালো কাজই করি সেটাকে উল্টোভাবে দেখানো, মিথ্যা অপপ্রচার চালানো এবং তাদের কিছু দোষরও আছে। আপনারা যারা বিদেশে থাকেন আপনাদের কাছে একটা অনুরোধ, বাংলাদেশের মানুষের যে আর্থসামাজিকভাবে আজকে যে মানুষ উন্নত জীবন যাপন করে, বাংলাদেশের মানুষ যে আজকে কথা বলতে পারে, এই বিষয়গুলো অবশ্যই দয়া করে আপনারা তাদের সামনে তুলে ধরবেন যাতে ওদের অপপ্রচারে এরা কান না দেয়। পাকিস্তান সরাসরি সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে অভিযোগ করে তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে সাফ জানিয়েছে ভারত। শান্তি আলোচনার জন্য নয়াদিল্লি অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে। জাতিসংঘে দেয়া ভাষণে এমন দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এদিকে পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে উরি হামলাকারীদের বিষয়ে তথ্য প্রমাণ তুলে দিয়ে সন্ত্রাসবাদের মদদ দেওয়ার বিষয়ে ইসলামাবাদকে সতর্ক করেছে নয়াদিল্লি। উরি হামলায় 18 সেনা নিহতের জেরে প্রতিদিনই ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হচ্ছে। বুধবার জম্মু কাশ্মীরের পাশাপাশি রাজধানী নয়াদিল্লি, আহমেদাবাদ ও গুজরাটে বিক্ষোভ করে শত শত মানুষ। এ অবস্থার মধ্যেই বুধবার পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে উরির সেনাঘাঁটিতে হামলাকারী জঙ্গিদের বিষয়ে বিভিন্ন তথ্য প্রমাণ তুলে দেয় নয়াদিল্লি। সেই সঙ্গে ইসলামাবাদকে কড়া ভাষায় সতর্ক করা হয়। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে 2004 সালে পাকিস্তান ভারতকে যে প্রতিশ্রুতি দিয়েছিল হাইকমিশনারকে ডেকে তা আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে। উরি হামলা আবারও প্রমাণ করেছে সন্ত্রাসবাদের উর্বর ক্ষেত্র হিসেবে পাকিস্তান এখনো সক্রিয়। এদিকে প্রতিবেশী বৈরী এই দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই বুধবার জাতিসংঘে ভারতের অভিযোগের বিষয়ে বক্তব্য তুলে ধরেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বলেন, পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রধান শিকার। কাশ্মীর সংকট সমাধানই পাক ভারত দ্বন্দ্ব নিরসনের পূর্ব শর্ত বলেও মন্তব্য করেন তিনি। পাকিস্তান সীমান্তে ভারতের অস্ত্র সমাবেশের সমালোচনা করে পাক প্রধানমন্ত্রী বলেন, ইসলামাবাদ নয়াদিল্লির সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা করতে চায় না, তবে প্রতিবেশীর আগ্রাসী তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও পিছপা হবে না তার দেশ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান বদ্ধপরিকর। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের অগ্রহণযোগ্য শর্তারোপের কারণে তা সম্ভব হচ্ছে না। নয়াদিল্লিকে বুঝতে হবে আলোচনায় দুপক্ষেরই স্বার্থ নিহিত। জাতিসংঘে দেয়া নওয়াজ শরীফের বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে ভারতের উপপররাষ্ট্রমন্ত্রী এমজে আকবর পাক প্রধানমন্ত্রীর ভাষণে কাশ্মীরে নিহত স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির প্রশংসার নিন্দা জানান। পাকিস্তান হাতে বন্দুক নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়। আলোচনা ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের সহানুভূতি দেখিয়ে পাকিস্তান সহিংসতাকে উস্কে দিচ্ছে। দুই দেশের তীব্র বাকবিতণ্ডা ও পারস্পরিক অভিযোগের মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় বিক্ষোভের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সহিংসতা বন্ধে এই পদক্ষেপ নেন রাজ্যের গভর্নর। বুধবার এক বিক্ষোভকারীর মাথায় গুলি করেছে পুলিশ। এমন খবরে বিক্ষোভের দ্বিতীয় দিন উত্তপ্ত হয়ে উঠেছে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। ওই বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রথমে এমন খবর প্রকাশ করা হলেও পরে কর্তৃপক্ষ জানায় আশঙ্কাজনক অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সংঘর্ষে আহত হন 16 জন পুলিশ সদস্য।
বুধবার সন্ধ্যার পর থেকে নর্থ ক্যারোলাইনার শাটল শহরের মহাসড়কে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় পুলিশ ও বিক্ষোভকারীদের। মঙ্গলবার পুলিশের নির্বিচার গুলিতে 46 বছর বয়সী কিথ লেমন স্কট নামের এক কৃষ্ণাঙ্গের নিহত হবার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনও চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়লে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকিল ও পটকা বোমা ছোড়ে। ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এর পরপরই পরিস্থিতি সামাল দিতে শহরে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ড সদস্যদের। পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গের হত্যাকাণ্ডকে বর্ণবাদ আখ্যা দিয়ে বিক্ষোভকারীরা বলছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন তারা। আমি একজন কালো মানুষ। আমি যা দেখছি, আমার মতো যারা আছেন কোনো সংঘাত সংঘর্ষের ঘটনায় উপস্থিত থাকলেও আমাদের গুলি করা হবে। আমার কাছে আগ্নেয়াস্ত্র থাক বা না থাক তাতে কিছুই আসা যায় না। এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। বৃহস্পতিবার রাজ্যের গভর্নর প্যাট ম্যাক্রোরি এমন সহিংস আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে বিক্ষোভকারীদের শান্ত হবার আহ্বান জানান। বিক্ষোভের পাশাপাশি নিহতের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার শার্লটে ওই কৃষ্ণাঙ্গকে যেখানে গুলি করা হয় সেখানে জড়ো হন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাতেও এই ঘটনার প্রভাব পড়েছে। নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ইয়েমেনের হুদাইদা প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় 50 জন নিহত। এবং নিউ ইয়র্কে ওবামা নেতানিয়াহু বৈঠক। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। জঙ্গিবাদে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশি সহ 4 জনকে গ্রেফতারের পর এদের মধ্যে 3 বিদেশিকে যার যার দেশে ফেরত পাঠিয়েছে সে দেশের কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক বিবৃতিতে মালয়েশীয় পুলিশ জানায় গত 2রা আগস্ট থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন মালয়েশীয় ও বাকি 3 বিদেশিদের একজন বাংলাদেশি, একজন নেপাল ও অপরজন মরক্কো নাগরিক। এর মধ্যে বিদেশি 3 জনকে যার যার দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে আইএস সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। এর মধ্যে 37 বছর বয়সী বাংলাদেশি নাগরিকের নাম প্রকাশ করা না হলেও তাকে একটি সন্ত্রাসী গোষ্ঠীর জন্য অস্ত্র চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানায় গণমাধ্যম। গত 2রা সেপ্টেম্বর তাকে দেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। সিরিয়ায় জাতিসংঘের ত্রাণ বহরে বিমান হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই সঙ্গে হামলা বিষয়ক সকল তথ্য প্রমাণ এরই মধ্যে রাশিয়ার পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। কঠিন হলেও শর্তহীন আলোচনার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান এখনও সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে সিরিয়ার পরিণতি কোনোভাবেই লিবিয়া কিংবা ইরাকের মতো হতে দেয়া যাবে না উল্লেখ করে সংকট সমাধানে শর্তহীন আলোচনার জন্য দামেস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত বাশার আল জাফারি। গত সোমবার আলেপ্পোর কাছে জাতিসংঘের ত্রাণবহরে বিমান হামলার পর সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ সরবরাহ কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে সংস্থাটি। তবে কয়েকদিন বিরতির পর শিগগিরই দেশটিতে আবারও ত্রাণ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এসব ত্রাণবাহী ট্রাকের বহর সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে প্রবেশ করলেও বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় আপাতত ত্রাণ সরবরাহ করা হবে না বলে বুধবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়। এই যখন অবস্থা, তখন সোমবারের ওই হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে হামলার বিষয়ে তথ্য প্রমাণ রাশিয়া এরই মধ্যে উপস্থাপন করেছে উল্লেখ করে ত্রাণবহরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন তিনি। অনেকেই বলছে এটা রকেট বা আর্টিলারি হামলা ছিল, আবার অনেকেই হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের কথা বলছে। তা আমি মনে করি আবেগের বশে একে অপরকে দোষারোপ না করে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
অন্যদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও শর্তহীন আলোচনার মাধ্যমে এখনো তা সমাধান সম্ভব বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। একই সঙ্গে সংকট সমাধানে কোনো পূর্বশর্ত ছাড়াই সব পক্ষকে আলোচনার টেবিলে বসারও আহ্বান জানান তিনি। এছাড়াও সিরিয়ায় ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনর্বহলে সকল মার্কিন যুদ্ধবিমানকে অভিযান পরিচালনা বন্ধ করে সেদেশের ঘাঁটিতে অবস্থানের নির্দেশও দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ভেবে দেখা উচিত আমরা কোন পথে যাচ্ছি, কারা এই সংকট থেকে ফায়দা নিচ্ছে। আমাদের করণীয় আমাদেরকেই ঠিক করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে সিরিয়ায় কার্যকর যুদ্ধবিরতি চাই, তাহলে ভবিষ্যতে আর কোনো ভুল করা যাবে না। যে করেই হোক সংকট উত্তরণের পথ আমাদেরকেই খুঁজে বের করতে হবে, যাতে পরবর্তীতে আর কোনো সিরীয়কে শরণার্থী হতে না হয়, রক্তপাত কিংবা উগ্রবাদের উত্থান দেখতে না হয়। একদিকে যখন কেরি শর্তহীন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন, ঠিক তখনই সিরিয়ার পরিণতি কোনোভাবেই লিবিয়া কিংবা ইরাকের মতো হতে দেয়া যাবে না উল্লেখ করে কোনো পূর্বশর্ত ছাড়াই দামেস্ক আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত বাশার আল জাফারি। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এই কথা জানান তিনি। এছাড়াও সিরিয়া সংকট সমাধানে ইরানের সহায়তা চেয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠকে রুহানির প্রতি এই আহ্বান জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে আইএসের রাসায়নিক হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার বিবিসি জানায়, মসুলের কাছে কারায়া বিমান ঘাঁটির 100 গজের মধ্যে রাসায়নিক গ্যাসযুক্ত রকেটের হামলা চালানো হয়। যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিমান ঘাঁটিতে শতাধিক মার্কিন সেনা অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে হামলায় কি ধরনের রাসায়নিক গ্যাস ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে এই হামলা ইরাকে মার্কিন বাহিনীর অভিযানে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলেও জানানো হয়। মঙ্গলবারের ওই হামলার মধ্য দিয়ে ইরাকে প্রথমবারের মতো মার্কিন সেনাদের উপর রাসায়নিক হামলা চালালো আইএস। ইয়েমেনের হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছে প্রায় 50 জন। বুধবার প্রদেশটির হাওয়াক অঞ্চলের একটি ব্যস্ত বাজারে এই হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এর আগে দিনের শুরুতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের কয়েকটি আবাসিক এলাকায়ও বিমান হামলা চালায় সৌদি জোট। এতে নিহত হন আরও অন্তত 4 জন। দক্ষিণাঞ্চলীয় নারজান প্রদেশে একটি সৌদি সামরিক ক্যাম্প লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইয়েমেনি হাউথিরা। এর আগে মঙ্গলবার ইয়েমেনের জফ প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 12 শিশু ও 3 নারী নিহত হয়। লজ্জিত বিশ্ব বিবেক, ইয়েমেনি শিশুদের কাছে হেরে গেছে বিশ্ব মানবতা। হাসপাতালে ভর্তি হাড্ডিসার শিশুদের দেখলে মনে হতে পারে তারা তথাকথিত আধুনিক সভ্যতার বাইরে, অন্য কোনো জগতের বাসিন্দা। টানা গৃহযুদ্ধে খাদ্য সরবরাহের অভাবে অনাহারে শুকিয়ে গেছে কোমল ও কচি দেহগুলো। 7 মাসের ফাতিমা, দুর্বল শিশুটি ভুগছে পুষ্টিহীনতায়। দুধের জন্য কেঁদে চলা শিশুটির মুখে পানি ছাড়া আর কিছুই তুলে দেবার সামর্থ্য নেই মা সারার। প্রয়োজনীয় খাবারের অভাবে শুকিয়ে গেছে মায়ের বুকের দুধও। ফাতিমা একা নয়, ইয়েমেনের এই গ্রামের শতাধিক রুগ্ন শিশুর একজন সে। যেমনটা 18 মাসের আব্দুর রহমান, ওজন 6 মাসের শিশুর সমান। শিশুদের এই দুরবস্থায় স্পষ্ট হয়ে যায় চলমান গৃহযুদ্ধে কি পরিমাণ মূল্য দিতে হচ্ছে ইয়েমেনের ভবিষ্যৎ প্রজন্মকে। দেশ জুড়ে ফাতিমা বা আব্দুর রহমানের মতো পুষ্টিহীনতায় ভোগা এমন শিশুর সংখ্যা প্রায় 15 লাখ। গেল বছরের মার্চে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের দমনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। একের পর এক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে গেছে 600-র মতো স্বাস্থ্যকেন্দ্র। যে কয়েকটিতে স্বাস্থ্যসেবা চালু আছে সেখানে অপুষ্টির শিকার অগণিত শিশুর ভিড়। শিশু খাদ্যের জন্য এমন হাহাকার ইয়েমেনবাসীর কাছে 1 বছর আগেও ছিল কল্পনাতীত। যুদ্ধ উলটপালট করে দিয়েছে সবকিছু। এই শিশুর বয়স এখন 8। ভাবাই যায় না, মনে হয় দুঃস্বপ্ন দেখছি। আমি এই জীবনে এমন রুগ্ন শিশুকে দেখিনি। এই বয়সে বন্ধুদের সঙ্গে যার ছুটোছুটি করার কথা ছিল সেই এখন মৃত্যু শয্যায়। হাসপাতালে ভর্তি শিশুগুলোর চিকিৎসায় যে ধরনের ওষুধ দরকার তা আমাদের কাছে নেই। এখানে মজুদ অ্যান্টিবায়োটিকগুলো শিশুদের জন্য উপযোগী নয়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা
হয় গেল 1 বছরে নিহত 7 শতাধিক শিশুর 60 ভাগের মৃত্যুর জন্য দায়ী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলা। বাকিদের প্রাণ গেছে হাউতি বিদ্রোহীদের সহিংসতায়। আর অধিকাংশ সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রের উৎপাদিত অস্ত্রের ব্যবহার হওয়ায় ইয়েমেনে বিবদমান দুপক্ষ তো বটেই, সেখানকার শিশুদের দুর্বিষহ জীবনের দায় এড়াতে পারে না বিশ্বশক্তিরাও। জাহিদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যে দেখবেন, ভূমধ্যসাগরের মিশরীয় উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবি, নারী ও শিশু সহ 43 জনের মৃত্যু। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার আল কাতিফ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছে সৌদি প্রতিনিধি আরিফুর রহমান। কিছুক্ষণ আগে আমি একটি দুর্ঘটনার সংবাদ পেয়েছি। আমাদের 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনা। তো ঘটনাটি জানার সাথে সাথে আমি আমাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর মিজানুর রহমান, তিনি আমাকে জানিয়েছেন রিয়াদ থেকে প্রায় 429 কিলোমিটার দূরেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে এবং এখানে 6 জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আমি চেষ্টা করছি তাদের বিস্তারিত পরিচয়গুলো জানার জন্য। আর এই ছিল আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশি নিহত হওয়ার সংবাদ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনে ভাষণে সুচি বলেন, দেশের অর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্যই জনগণ গত ডিসেম্বরের নির্বাচনে তার দল এনএলডিকে ভোট দিয়েছেন। তাদের স্বপ্ন পূরণকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেতা। তিনি মিয়ানমারের সরকারি ও বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। মিয়ানমারের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা কামনা করছি। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সবার উচিত বাধা বিপত্তি ও শঙ্কা দূর করে সহযোগিতা ও দয়ার হাত বাড়িয়ে দেওয়া। ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ কর্মসূচির বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের পার্শ্ব বৈঠকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠকে এই কথা বলেন ওবামা। নেতানিয়াহু শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন জানালেও একে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্রবন্ধু বলে উল্লেখ করেন তিনি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে আমরা সবসময় পাশে পেয়েছি। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমরা আগ্রহী। এ বিষয়ে আমরা আশা ছাড়ব না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। বিভিন্ন সময় ইসরায়েল ও ফিলিস্তিনের সহিংসতার খবরে আমরা মর্মাহত হই। ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক বসতি নির্মাণের ঘটনায় আমরা উদ্বিগ্ন। আশা করি এসব সংকট কাটিয়ে উঠতে ইসরায়েল শান্তিপূর্ণ উপায়ে একটি সমাধানের পথ খুঁজে বের করবে। এক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। ভূমধ্যসাগরের মিশরীয় উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে নারী ও শিশু সহ অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বুধবার আলেকজান্দ্রিয়া শহরের কাছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কাফর আল শেখ উপকূলের কাছাকাছি প্রায় 600 আরোহী নিয়ে ডুবে যায় নৌকাটি। এ সময় অন্তত 150 জনকে উদ্ধারের কথা জানায় মিশরীয় কর্তৃপক্ষ। জীবিতদের উদ্ধারে অভিযান চলছে। আরোহীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে মিশরকে ব্যবহার করে আফ্রিকার শরণার্থীদের ইউরোপে প্রবেশ বন্ধে সেনাবাহিনীর মঙ্গলবারের অভিযানে 68 জনকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যালে শরণার্থী শিবিরে থাকা 7,000-এরও বেশি শরণার্থীর 80%-এরই বৈধভাবে ফ্রান্সে থাকার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনভ। বুধবার প্যারিসে এক সভায় নিবন্ধনের জন্য আবেদন করতে শরণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ক্যালে শিবিরের শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বুধবার শিবিরটির পাশে একটি রাস্তায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শরণার্থীদের পিছু হটাতে টিয়ার গ্যাস ব্যবহার করে ফরাসি পুলিশ। ক্যালের শরণার্থী শিবিরের দেয়াল থেকে ট্রাকে লাফিয়ে পড়ে যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করে শরণার্থীরা। তাদের ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ইসরায়েলি দূতাবাসে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওসমান নুরি ক্যালিসকান নামের 41 বছর বয়সী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। বুধবার 30 সেন্টিমিটারের একটি ছুরি নিয়ে দূতাবাসে ঢোকার চেষ্টা করেন তিনি। এ সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। পরে নিরাপত্তা বাহিনী পায়ে গুলি করে তাকে আটক করে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করলেও আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তিনি জড়িত নয় বলে জানিয়েছে আঙ্কারা। দূতাবাসের সব কর্মকর্তা কর্মচারী নিরাপদে রয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন বোকো হারামকে হটিয়ে উত্তরাঞ্চলীয় প্রদেশ বর্নোর মালাম ফাতুরি শহরের নিয়ন্ত্রণ নেওয়া দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, যৌথ বাহিনীর অভিযানে মঙ্গলবার চাদ ও নাইজার সীমান্তবর্তী শহরটি দখলমুক্ত করা হয়। এ সময় বোকো হারামের বেশ কয়েকজন সদস্য নিহত হয় বলে দাবি করা হয়। তবে নাইজেরীয় সেনাবাহিনীর এই দাবি প্রত্যাখ্যান করেছে বোকো হারাম। শহরটি এখনও তাদের হাতছাড়া হয়নি বলেও দাবি করে তারা। গত 7 বছরে নাইজেরিয়া সরকার ও বোকো হারামের মধ্যে সহিংসতায় নিহত হয়েছে 20,000-এরও বেশি মানুষ। দেখছেন আন্তর্জাতিক সময়। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি। অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাইজিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। ফিলিপিন্সে মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানানোয় ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বুধবার নিজ শহর দাভোয়ে দুতের্তে বলেন, সাবেক ঔপনিবেশিক প্রভুরা তাদের এক সময়ের অধিভুক্ত দেশগুলোর প্রতি মমত্ব দেখিয়ে অতীতের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে। ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশগুলো এক সময়ে তাদের উপনিবেশগুলোতে লাখ লাখ মানুষকে বিনা বিচারে হত্যা করেছে বলে উল্লেখ করেন ফিলিপিনো প্রেসিডেন্ট। তার দেশে নিরপরাধ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না জানিয়ে দুতের্তে বলেন, মাদক ও অন্যান্য চোরাচালানের সঙ্গে যুক্ত অপরাধীদেরই নির্মূল করছে নিরাপত্তা বাহিনী। গত 30 জুন দুতের্তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফিলিপিন্সে 3000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া 9/11 বিলে ভেটো দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইইউ প্রতিনিধিদের এক বৈঠকে এই আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রে এই আইন প্রণয়ন ও বাস্তবায়ন হলে অন্য অনেক দেশই তা অনুসরণ করবে বলে প্রেসিডেন্ট ওবামার কাছে তুলে ধরা হয়। এতে রাষ্ট্রীয় সুরক্ষা নীতি ব্যাহত হতে পারে বলে ইইউর পক্ষ থেকে সতর্ক করা হয়। এছাড়া এই আইন বাস্তবায়নের ফলে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক বাধাগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করা হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলায় নিহত হয় 3000 মানুষের পরিবার। সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবে এমন সুযোগ রেখে সম্প্রতি একটি আইন পাশ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে লেবার পার্টির নেতা হিসেবে জেরেমি করবিন পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে তার সমর্থকেরা। দলের বেশ কিছু নেতা বিরোধিতা করলেও করবিন সহজেই জয় পাবেন বলে আশা করা হচ্ছে। সারা দেশে দলের 1,30,000 নেতাকর্মীর মধ্যে গোপন ব্যালটে ভোট গ্রহণ শেষে আগামী শনিবার ফলাফল ঘোষণার কথা রয়েছে। তবে এবার গত বছরের মতো 59% কিংবা তার কাছাকাছি ভোট পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন করবিন। তবে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করলেও দলীয় প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হবেন না বলে মনে করছেন করবিন বিরোধীরা। রয়টার্সের জরিপ বলছে, ওয়েন স্মিথের কাছে নেতৃত্ব হারাতে পারে ব্রেক্সিট বিরোধী এই নেতা। ইরাক ইরান যুদ্ধের 8 বছর পূর্তি এবং প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
একাধিক প্রদেশে আয়োজিত এই কুচকাওয়াজে দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সেনা সদস্যরা অংশ নেন। এ সময় দেশে তৈরি ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রাশিয়া থেকে আমদানি করা S-300 ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। পারস্য উপসাগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরান উত্তেজনার মাঝেই বড় ধরনের সামরিক কুচকাওয়াজ আয়োজন করল ইরান। در رژه امروز همچنین از سامانه موشکی برد بلند S-300 به همراه رسمی اطلاعاتی و پشتیبان بخشی از توان دفاعی خود را به نمایش گذاشتند. سربازان ارتشی و سپاهیان বিশ্বব্যাপী রোগ নিরাময় ও প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নে $300 কোটি অনুদানের অঙ্গীকার করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতি। 2015 সালে প্রতিষ্ঠিত চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ দাতব্য সংস্থার মাধ্যমে এই অর্থ খরচ করা হবে। নিজেদের সন্তানের জীবদ্দশাতেই পৃথিবীর রোগবালাই প্রতিরোধের উপায় খুঁজতে এই অর্থ ব্যয় করা হবে। গেল বছর এক ঘোষণায় জাকারবার্গ তার ফেসবুকে 99% শেয়ার ওই সংস্থাকে দিয়ে যাবার ঘোষণা দেন। ফেসবুকের বর্তমান বাজার মূল্য প্রায় $4.5 কোটি মার্কিন ডলার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে আবার সুন্দর করতে এগিয়ে এসেছে সে দেশের তরুণরা। একদল নবীন চিত্রশিল্পীর ভিন্ন রকম প্রচেষ্টায় সেজে উঠেছে রাজধানী কাবুলের দেয়াল। যুদ্ধের দেশ আফগানিস্তান শান্তির দেশে পরিণত করার স্বপ্ন বুনছেন একদল তরুণ যুবা। দীর্ঘ 40 বছর ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত একটি দেশের নাম আফগানিস্তান। দেশটির প্রত্যেকটি শহরে রয়েছে যুদ্ধের ভয়াবহ চিহ্ন। রাজধানী কাবুলের অবস্থাও একই রকম। শহরের প্রত্যেকটি দেওয়াল যেন যুদ্ধের বিভীষিকা বহন করে চলেছে। ঠিক এমন এক পরিস্থিতির মধ্যে পুরো অবস্থা পাল্টে দিতে চাইছেন উমাইদ নামের এক যুবক। চিত্রশিল্পী উমাইদ এমন এক সংস্থার সাথে যুক্ত যারা মানবতা লঙ্ঘনকারী ও দুর্নীতির বিরুদ্ধে গত 12 বছর ধরে লড়াই করে আসছেন। এমন মানবতা প্রেমী কিছু মানুষকে সাথে নিয়ে গঠন করেছেন আর্ট লর্ড গ্রুপ। কাবুলের রাস্তার পাশে প্রতিটি দেওয়াল এই গ্রুপের সদস্যদের তুলির আঁচড়ে পাল্টে যাচ্ছে। আমরা প্রথম যে ছবিটি আঁকি সেটি হচ্ছে দুটি চোখ। এর মানে হচ্ছে আমরা সব দেখছি। কেউ যদি দুর্নীতি করে তা জনগণের চোখ এড়ায় না। কেউ বেআইনি কিছু করলে অবশ্যই কারো না কারো চোখে ধরা দেবেই। আমরা এভাবেই জনসচেতনতা তৈরি করতে চাই। শুধু দুর্নীতির চিত্র নয়, উমাইদের দল আরো বেশ কিছু বিষয় নিয়ে রাস্তার দেওয়ালে চিত্রাঙ্কন করে থাকেন। এর মধ্যে শরণার্থী সমস্যা, শিশুদের পড়াশোনা এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়টিও অন্তর্ভুক্ত। সেই সাথে যে মানুষগুলো পুরো বিশ্বে মানবতার জন্য লড়াই করেছেন তাদের প্রতিকৃতিও উমাইদের দল দেওয়ালে ফুটিয়ে তোলেন। আমরা চাই না কেউ যুদ্ধবাজ কোনো নেতাকে সমর্থন করুক। যারা এই পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন আমরা চাই তাদের চিনুক। এই দেওয়াল চিত্রগুলো ব্যাপক সাড়া ফেলেছে। রাস্তায় হাঁটতে থাকা জনগণ হঠাৎ দাঁড়িয়ে যান উমাইদের আঁকা চিত্রগুলো দেখতে। এতে উমাইদ ও তার দলের মাঝেও আশার সঞ্চার হয়েছে। তাদের মতে একদিন কাবুলের অবস্থার পরিবর্তন হবেই। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানাবো আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। ইসলামাবাদকে কাশ্মীরে হামলায় জড়িত থাকার প্রমাণ দিল নয়াদিল্লি, সতর্ক করল পাক হাই কমিশনারকে। শান্তি আলোচনায় ভারত অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে, দাবি নওয়াজ শরীফের। পুলিশের গুলিতে মার্কিন কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে নর্থ ক্যারোলাইনায় বিক্ষোভ অব্যাহত। শার্লট শহরে জরুরি অবস্থা। এবং সিরিয়ায় ত্রাণবহরে হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি রাশিয়ার। কঠিন হলেও শর্তহীন আলোচনার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান সম্ভব বললেন কেরি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।